আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। কম্পিউটার হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মঞ্জুরুল ইসলাম এডুপরির পক্ষ থেকে। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। এর আগে আমাদের একটা ক্লাস হয়েছিল এই বিষয়ে, সেটা আমরা পড়েছি। তোমরা যারা বাংলাদেশের বিশ্ব পরিচয় এই বিষয় থেকে আমরা পড়ছি। দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা কথা বলেছিলাম তোমাদের সাথে। সেই দিন অর্ধেকটা হয়তো হয়েছিল। আজকে চেষ্টা করবো সবগুলো শেষ করার জন্য, যদি সম্ভব হয়। না হলে হয়তো আরেকটা ক্লাসে আমরা বাকিগুলো শিখে ফেলবো। তো গত ক্লাসটা কোনোভাবেই রেকর্ড হয়নি, যার কারণে আমরা আসলে তোমাদেরকে রেকর্ডটা দিতে পারি নাই। তো যারা সেই দিন প্রেজেন্ট ছিলে না, আজকে তারা যুক্ত হয়তো অনেকেই হচ্ছে। তো আমরা একটু রিক্যাপ করি কি পড়িয়েছিলাম আমরা। সেদিন ছিল আমাদের বাংলাদেশের স্বাধীনতা, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছিলাম। প্রথমে একটা ছবি দেখিয়েছিলাম, এখানে কে কে আছে। তোমরা অনেকেই সেটা সঠিক উত্তর দিয়েছিলে, আমরা সেটা দেখেছি। এর মাঝখানে আমরা বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। বাংলাদেশের বিজয় দিবস কবে সেটা নিয়েও আলোচনা করেছিলাম আমরা। এবং এরপরে মাঝখানে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, সেটা আমাদের এই সাবজেক্টে ছিল। সেটা ছিল 1970 সালের নির্বাচন। সেটা আমরা কথা বলেছিলাম। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ, বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালের 16 ডিসেম্বর, এবং 9 মাস সশস্ত্র মুক্তি সংগ্রামের মাধ্যমে এটা অর্জিত হয়েছিল, এবং 30 লক্ষ প্রাণের বিনিময়ে আমরা এটা অর্জন করতে পেরেছিলাম। আমরা তো সেদিন ছিলাম না, আমাদের যারা পূর্বপুরুষ ছিল, আমাদের বড় ভাই পিতামাতা যারা ছিলেন, সেই যুদ্ধে যারা 1971 সালে যারা শহীদ হয়েছেন, তাদের প্রাণের বিনিময়ে কিন্তু আমরা এই স্বাধীনতা পেয়েছি। আজকে আমরা স্বাধীন। তো সেই হিসাবে বাংলাদেশের স্বাধীনতা দিবস কিন্তু 26শে মার্চ। তোমরা জানো, হয়তো অনেকেই ভুল করতে পারো। 16 ডিসেম্বর যদিও আমাদের চূড়ান্ত বিজয় হয়েছিল, তারপরেও কিন্তু আমাদের স্বাধীনতা দিবস 26শে মার্চ। কারণ 1971 সালের 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল। এটা করেছিলেন জিয়াউর রহমান সাহেব। এবং এটা নিয়ে অনেক বিতর্ক আছে, আমরা সেই দিকে যাব না। এবং চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র ছিল তখন একটা, সেই বেতার কেন্দ্র মানে রেডিও স্টেশন ছিল, সেই স্টেশন থেকে এই ঘোষণাটা কিন্তু দিয়েছিলেন। তো সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে এদেশের আপামর জনসাধারণ কিন্তু মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, এবং শুধু তাই নয়, 9 মাস যুদ্ধ করেছিল, অনেক কষ্ট করে। অনেকে প্রাণ দিয়েছেন, আত্মত্যাগ করেছেন সেই যুদ্ধে আমরা আসলে সর্বশেষ 1971 সালের 16 ডিসেম্বর বিজয় লাভ হয়। এবং পাকিস্তানের যে বাহিনী ছিল, তারা আমাদের কাছে আত্মসমর্পণ করে। সেটা করেছিল, এই চিত্রটা এখানে আত্মসমর্পণের একটা দলিল দেখানো যাচ্ছে। এখানে দুজন লোককে আমরা দেখতে পাচ্ছি। এটা জেনারেল জগদৎ সিং অরোরা, ইনি হচ্ছেন বা যৌথ বাহিনীর কমান্ডার ছিলেন, যুগ্ম কমান্ডার ছিলেন উনি। উনি ভারতের অধিবাসী। বাংলাদেশের মুক্তি বাহিনী এবং ভারতের যারা ছিল, এদেরকে মিলে আসলে যৌথ বাহিনী গঠন করা হয়েছিল। সেখানে প্রধান ছিলেন যৌথ কমান্ডার, এটা যুগ্ম কমান্ডার ছিলেন জগজিৎ সিং অরোরা। আর এখানে দেখতে পাচ্ছি এ কে নিয়াজি, উনি ছিলেন আসলে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান মুক্তিযুদ্ধকালীন সময়ে। সেখানে উনি সহ আরো 93 জন, 93,000 না 93,000 পাকিস্তানি সৈন্য 1971 সালের 16 ডিসেম্বর বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান, তৎকালীন রেস কোর্স ময়দান, এই জায়গায় তারা আত্মসমর্পণ করেছিলেন, এবং এই সমর্পণের মাধ্যমে দিয়ে কিন্তু বাংলাদেশ চূড়ান্ত বিজয় লাভ করে। তোমরা নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছো। এরপরে আমরা এখানে কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। 1970 সালের নির্বাচন, স্বাধীনতা যুদ্ধ কিভাবে হয়েছিল, তার কিছু প্রেক্ষাপট আমরা আলোচনা করেছিলাম। অতীত ইতিহাস বা কর্মযোগ্য আমরা আলোচনা করেছিলাম। রানা রানা কাছে আছে, রানা কাছে। তো এই 70-এর নির্বাচনের পরিপ্রেক্ষিতে কিন্তু 71 সালের এই যুদ্ধগুলো, এই মুক্তি সংগ্রামগুলো হয়েছিল। 1970 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে মোট 169টি আসনের ভিতরে বাংলাদেশ, তখন বাংলাদেশ ছিল না, তখন আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ পার্টি, তারা 162টা এই সাধারণ আসনের মধ্যে জয়লাভ করে, এবং আরো 5টি ছিল সংরক্ষিত আসন। টোটাল পূর্ব পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের মোট আসন ছিল 313টি। এরপরে এর মধ্যে 13টি ছিল সংরক্ষিত আসন, অর্থাৎ মহিলাদের জন্য। আর 300টি আসনের নির্বাচন ইলেকশন হতো, সেই ইলেকশনের মাধ্যমে সেগুলোতে যারা জয়লাভ করতো তারা সেই আসনের প্রতিনিধি হিসাবে প্রতিনিধিত্ব করত। এর ভিতরে পশ্চিম পাকিস্তান 144টি ছিল, আর পূর্ব পাকিস্তান অর্থাৎ আমরা এখন যারা বাংলাদেশে আছি তাদের ছিল 169টি আসন। এই 169টি আসনের ভিতরে টোটাল মোট
167টি আসনে বাংলাদেশ আওয়ামী লীগ জয়লাভ করে। জয়লাভ করার ফলে পশ্চিম পাকিস্তানিরা তখন এই আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করতে নানান ধরনের বাহানা তৈরি করে এবং সেই বাহানা থেকেই কিন্তু আসলে 1971 সালে মুক্তিযুদ্ধ প্রকৃতপক্ষে শুরু হয়েছিল। আচ্ছা, আমরা সেটাও পড়েছিলাম। এখানে বিস্তারিত দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিবে। এইখানে দেখো দেওয়া আছে 1970 সাল নির্বাচন মোট আসন 313টি, সংগৃহীত মূল আসন ছিল 13টি, পূর্ব পাকিস্তানের আসন সংখ্যা ছিল 169টি, পশ্চিম পাকিস্তানের আসন সংখ্যা ছিল 144টি। আওয়ামী লীগের 169টির মাধ্যমে 167টিতে জয়লাভ করে। 1970 সালের 7ই ডিসেম্বর যে নির্বাচনটা হয়েছিল, তোমরা হয়তো অনেকেই জানো, সেই নির্বাচনে কিন্তু এই জয়লাভটা করেছিল। এই জয়লাভের মাধ্যমেই কিন্তু আসলে বাংলাদেশের তৎকালীন আওয়ামী লীগের যারা ক্ষমতায় দলীয় লিডার ছিল, রাজনৈতিক নেতাকর্মী ছিল, তারা কিন্তু এই দেশের ক্ষমতায় বসার একটা চিন্তা ভাবনা ছিল। কিন্তু সেই সময় যারা পাকিস্তানের ক্ষমতায় ছিলেন, ইয়াহিয়া খান ইয়াহিয়া খান ছিলেন তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট। তিনি কিন্তু সেটা এই ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার জানায়। যার ফলশ্রুতিতে 1971 সালের 26শে মার্চ থেকে শুরু করে 16 ডিসেম্বর পর্যন্ত 9 মাসের এই যে রক্তক্ষয়ী সংঘর্ষ, যুদ্ধ হয়, সেই যুদ্ধে বাংলাদেশিরা অংশ নিয়েছিল আপামর জনসাধারণ। শুধু ছাত্র জনতা নয়, একদম সকল মানুষই এখানে অংশ নিয়েছিল। যারা পাকিস্তানে চাকরি করতে সেনাবাহিনীতে তারাও ছিলেন, ইপিআর ছিলেন, তারপর পুলিশ আনসার সদস্য ছিলেন, ছাত্র সমাজ ছিলেন, সকলেই মিলে কিন্তু সেই দিন 1971 সালের আমাদের এই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং শেষ পর্যন্ত আমরা কিন্তু যুদ্ধে জয়লাভ করতে সক্ষম হই। এর ফলশ্রুতিতেই কিন্তু বাংলাদেশ আজকে স্বাধীন। এরপর আরো কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেটা তোমরা এখানে দেখতে পাবে। 11 দফা নিয়ে আলোচনা করেছিলাম। 1966 সালের 6 দফা, 1969 সালের 11 দফা নিয়ে আমরা কথা বলেছিলাম এবং বিভিন্ন দিবসগুলো সম্পর্কে আমরা এখানে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। স্পেশালি 2রা মার্চ, এটা কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ? মার্চ মাসের 3 তারিখ কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ? মার্চ মাসের 7 তারিখ কেন গুরুত্বপূর্ণ? এই বিষয়গুলো কিন্তু আমরা আলোচনা করেছিলাম। তোমরা জানো, যখন আওয়ামী লীগ জয় করে, আওয়ামী লীগ জয়লাভ করে 167 আসনের ভিতরে মধ্যে ইলেকশনে নির্বাচিত হয়ে তৎকালীন পাকিস্তান সরকার কিন্তু ক্ষমতা দিতে চায়নি। তখন কিন্তু নানান বাহানাতে তারা দিনক্ষেপণ করছিল। এর ফলশ্রুতিতে 2রা মার্চ তারিখে কিন্তু একটা কাজ করেছিলেন আমাদের এদেশের ছাত্র সমাজ। আসম রব ছিলেন সেখানে, শাহজাহান সিরাজ ছিলেন, আরো অনেকেই ছিলেন, অনেক ছাত্র সমাজের লোকজন ছিল। তারা এই 2রা মার্চ জাতীয় পতাকা উত্তোলন করেছিল। বাংলাদেশের যে জাতীয় পতাকা আমরা যেটা দেখি, তোমরা সবাই জানো, লাল এবং সবুজের মাঝখানে যে পতাকা, সেটা কিন্তু আমরা সেই দিন উত্তোলন করেছিল। আমরা একটু দেখি বাংলাদেশের জাতীয় পতাকার একটু, অনেকে হয়তো দেখতে, তোমরা সবাই জানো, তারপর আমরা একটু দেখে নিই। বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগটা আমরা একটু দেখি। ন্যাশনাল ফ্ল্যাগ, এই যে দেখো, এটা কিন্তু বাংলাদেশের জাতীয় পতাকা। এটা আমরা 1971 সালের 2রা মার্চ এটা উত্তোলন করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। উত্তোলন করেছিলেন আসম রব। উনি তখন ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন। এরপরে তো মার্চ মাসের 3 তারিখ আমরা একটু দেখি। এবং মার্চ মাসের 3 তারিখ যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা তোমাদেরকে দেখাই। এই যে 3 তারিখ তোমরা যেটা পাচ্ছ, এই 3 তারিখ স্বাধীনতার ইস্তেহার মানে ঘোষণাপত্র পাঠ করা হয়, ঠিক আছে? এবং সেটা ঘোষণা করেছিল জনাব শাহজাহান সিরাজ, এনে টাঙ্গাইলের বাড়ি। এখন উনিও তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। এর ফলশ্রুতিতে 7ই মার্চ একটা ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোমরা জানো, সেই মার্চের ভাষণের কিছু চিত্র আমরা এখানে দেখি। 7ই মার্চের ভাষণ, 7 মার্চ আমরা এটা দেখি। 7 মার্চ তোমরা সবাই জানো, গুগলে সার্চ করলে এগুলো পাওয়া যায়। এই যে দেখো, ইমেজগুলো যদি আমরা দেখি, এই যে দেখো, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ জনতা ছিল সেদিন, তাই না? এই জনতার সামনে সেদিন ভাষণ দেওয়া হয়েছিল। সোহরাওয়ার্দী উদ্যান, রেসকোর্স ময়দান, যারা বইমেলায় গিয়েছো, শাহবাগ যা তোমরা অনেকে হয়তো চিনো, এখন যে বইমেলা হয় সেখানে সোহরাওয়ার্দী উদ্যানে দেখবা, এই বইমেলার পাশের যে উদ্যানটা, সেই উদ্যানে কিন্তু সে ভাষণ দিয়েছিলেন। এটা ছিল 7ই মার্চের ভাষণের একটা চিত্র বা ছবি, সাদা কালো ছবি। আচ্ছা, এরপরে 26শে মার্চ, 7ই মার্চের যখন ভাষণ দিলেন শেখ মুজিবুর রহমান সাহেব, আমাদের জাতির পিতা বলি আমরা অনেক সময়, 7ই মার্চে
সেই ভাষণ থেকে কিন্তু আসলে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এই ঘোষণা কিন্তু দেওয়া হয়েছিল। এবং বলা হয়েছিল, দেখেন আমরা যেমন রক্ত দিচ্ছি, রক্ত আরো দিব, তবু এদেশের মানুষকে কি করব, মুক্তি করে ছাড়বো ইনশাআল্লাহ। এইভাবে কিন্তু ঘোষণাটা দেওয়া হয়েছিল ৭ই মার্চ। এই ৭ই মার্চে যখন এই ধরনের ঘোষণা দেওয়া হলো, তোমরা কি দেখতে পাচ্ছ নাকি? তোমার আমাকে একটু মেসেজে লেখো তো, জুমের এগুলো কি দেখতে পাও স্পষ্ট নাকি সমস্যা হয়? এটা সকলের জন্য আবশ্যকীয় সাবজেক্ট। এটা তোমরা প্রশ্ন যেগুলো লিখছো, এটা কিন্তু সবার জন্য, বাংলাদেশের বিশ্ব পরিচয়, এটা সবার জন্য কম্পালসরি সাবজেক্ট। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা কিন্তু ফোর্থ সাবজেক্ট না। ঠিক আছে। আচ্ছা, তোমরা সবাই শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ? যদি ছোট বা স্পষ্ট অস্পষ্ট দেখা যায় আমাকে জানাবে, তাহলে আমি এটাকে জুম করে দেখাবো। ঠিক আছে। এটা বই আছে, দ্বিতীয় চ্যাপ্টার। তোমরা যারা প্রশ্ন করছো আমি আনসার দিয়ে, এই দেখো দ্বিতীয় অধ্যায়, বাংলাদেশের স্বাধীনতা দ্বিতীয় অধ্যায়, বইটা দেখো তোমরা। এটা এনসিটিভির একদম লেটেস্ট বই, 2025-এর যে সিলেবাস, বাংলাদেশ বিশ্ব পরিচয় নবম ও দশম শ্রেণীর জন্য। দেখতে পাচ্ছ তোমরা? নবম ও দশম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। যারা সন্দেহ আছে তারা দেখো। এই দেখো যে 2025 শিক্ষাবর্ষের জন্য। কত সালে এটা? 2025 শিক্ষাবর্ষের জন্য এই বই। সো বইয়ে নাই এই বিষয়গুলো, তোমরা ভুলে যাও, ক্লাস করতে থাকো। হ্যাঁ, টেনশনের কোনো কারণ নেই। যারা এখনো প্রশ্ন করতেছো এটা কি বই আছে এটা, তাহলে তোমরা কি নিশ্চয়ই সিলেবাসটা ভালো করে দেখোনি। আমি বলবো যে তোমরা সবাই ভালো করে সিলেবাস দেখো। দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায় কিন্তু আগে হয়তো হয়ে গেছে, আমরা দ্বিতীয় অধ্যায় থেকে পড়ছি। আচ্ছা, 7ই মার্চের ভাষণ আমরা দেখলাম, তাই না? 1971 সালে 7ই মার্চে ভাষণ হয়েছিল এবং সেইখানে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এই নামে কিন্তু ঘোষণা দেওয়া হয়েছিল। এবং এই যে 7ই মার্চের ভাষণটাকে, এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা দেখে নিতে পারো। এটা 1900 না, 2017 সালে এই যে ভাষণটা দিয়েছিল, এই ভাষণটাকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ, দেখতে পাচ্ছ তোমরা? একটু আমি যদি কালো করে দিতে পারি, দেখাচ্ছি তোমাদেরকে একটু। এই যে ওয়ার্ল্ড হেরিটেজ, হ্যাঁ, এটাকে এখানে মার্কার আছে কিনা দেখি, মার্কার দিয়ে আমি একটু দেখাই। এই যে 2017 সালে, 2017 সালে এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ, ঠিক আছে, ইংরেজি এবং বাংলা দুইটাই দেওয়া আছে, বইতে পাবা। বিশ্ব প্রামাণ্য দলিল হিসাবে এটাকে স্বীকৃতি দেওয়া হয়। ঠিক আছে। এটা দেখে ইউনেস্কো, এই যেখানে দেখো লেখা আছে ইউনেস্কো। হ্যাঁ, ইউনেস্কো জাতিসংঘের একটা সংজ্ঞা বা সংস্থা। ইউনাইটেড নেশন তোমরা সবাই জানো, জাতিসংঘ তারই একটা সংস্থা ইউনেস্কো। সেই ইউনেস্কো থেকে 2017 সালে এই ঘোষণাকে ওয়ার্ল্ড হেরিটেজ বা বিশ্ব প্রামাণ্য দলিল হিসাবে এই 1971 সালে 7ই মার্চের এই যে ভাষণটাকে স্বীকৃতি দেওয়া হয়। তোমরা এটা সংক্ষিপ্ত প্রশ্ন জেনে রাখতে পারো, পরবর্তীতে তোমাদের যে কোনো এক্সামে, মনে করো যে যখন তোমরা ইউনিভার্সিটি এক্সামে দিতে যাবা অথবা চাকরি ক্ষেত্রে যখন পরীক্ষা দিতে যাবা, তখন কিন্তু এই প্রশ্নগুলো হতে পারে। তো এগুলো ইম্পর্টেন্ট, এগুলো তোমরা অবশ্যই দাগে দাগে পড়বে। স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা, আমরা এই চ্যাপ্টার আজকে সব শেষ করবো, তোমরা একটু ধৈর্য ধরে থাকবে। আমাদের আনুষ্ঠানিক যাত্রা কবে শুরু হয়েছিল? এখানে দেখতে পাচ্ছ জিয়াউর রহমান একটা ছবিতে কিন্তু ঘোষণা দেওয়ার, এই যে একটা স্বাধীনতার ঘোষণা দেওয়ার একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। এটা যদি তোমরা দেখতে কম পাও, ছোট দেখো, তাহলে আমি তোমাদেরকে গুগল থেকে দেখাই। সার্চ করে, গুগল থেকে সার্চ করে কিন্তু তোমরা সমস্ত কিছু এখন তথ্য পাবে। হ্যাঁ, বুঝতে পেরেছো? যখন বইতে পাবে না বা আরেকটু বেশি পড়তে চাও, আরেকটু বিস্তারিত জানতে চাও, তখন কিন্তু তোমরা গুগলে গিয়ে সার্চ করতে পারো। হ্যাঁ, স্বাধীনতার ঘোষণা, ইন্ডিপেন্ডেন্স ডিক্লারেশন, ইন্ডিপেন্ডেন্স ডিক্লারেশন, ডিক্লারেশন। আমরা এখানে যদি দেই, তাহলে এখানে দেখবে গুগলে অনেকগুলো ছবি নিয়ে আসবে। এখানে আসার পর আমরা ইমেজ যদি দেখি, ইমেজে দেখতে পাই, দেখো জিয়াউর রহমানের ওই ছবিটা কিন্তু আমরা পাচ্ছি না, তাই না? আমরা যদি এখানে এটা লিখে দিই, বাই জিয়াউর রহমান, তাইলে হয়তো আসতে পারে। দেখি আমরা একটু সার্চ করি। এই যে দেখো ছবিটা আসছে। হ্যাঁ, এখন পাওয়া গেছে। হ্যাঁ, এই যে দেখো, এই ছবিটার মাধ্যমে উনি ঘোষণা দিয়েছিলেন 1971 সালের 26শে মার্চ। এটা কিন্তু কালুরঘাট, এই যে চট্টগ্রামে, এটা ছিল কালুরঘাট বেতার কেন্দ্র। এই যে দেখো ভাঙাচোরা অবস্থা, এই যে কত টেলিভিশন দেখা যাচ্ছে। হ্যাঁ, টেলিভিশন, এটা রেডিওর সম্প্রচারের জন্য একটা যন্ত্র, আমি এটার নাম জানি না, তোমরা জানলে জেনে নিতে পারো গুগলে সার্চ করে। এটা ছিল সেই সেন্টার, এই সেন্টার থেকে আসলে সেই ঘোষণাটা দিয়েছিলেন। এটা চট্টগ্রামের কালুরঘাট নামে একটা বেতার কেন্দ্র আছে, সেই বেতার কেন্দ্র থেকে এটা দিয়েছিল।
তোমরা তাইলে প্রশ্ন করতে পারো যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কোথা থেকে পাঠ করা হয়েছিল, সেটা বলতে পারো। চট্টগ্রামের কালীরঘাট বেতার কেন্দ্র থেকে। আচ্ছা, এরপরে আমরা যাই 10ই এপ্রিল, একটা বিষয় আছে। 10ই এপ্রিল কেন, কার সাথে সম্পর্কিত, সেই বিষয়টা আমরা জানবো। গত ক্লাসে আমরা কিন্তু এটাও দেখেছিলাম, এই যে স্বাধীনতা স্তম্ভ, জাতীয় স্মৃতিসৌধে যেটা সাভারে আছে, এটা আমরা সবাই জানি এখানে কয়টা স্তম্ভ হচ্ছে, 7টা স্তম্ভ। কেন 7টা স্তম্ভ হচ্ছে, তার কারণ কি, সেগুলো কিন্তু আমরা দেখেছিলাম। আমরা আজকেও দেখি, তোমরা যদি দেখতে চাও সেটা তোমাদের অনেকেরই হয়তো একটা ইম্পর্টেন্ট বিষয় জানতে হবে, কারণ এগুলো থেকে প্রশ্ন হতে পারে। এখানে স্বাধীনতার যে 7টি স্তম্ভ আছে, কেন কি কারণে আছে সেটা তোমরা দেখতে পারো। অনেকে হয়তো জানো, অনেকে জানো না, তবু তাদের জন্য বলছি। জাতীয় স্মৃতিসৌধে যে 7টি স্তম্ভ রয়েছে, সেটা কোনটাকে কোন উপলক্ষে এটা করা হয়েছে সেটা আমরা দেখি। 1952 সালের ভাষা আন্দোলনকে স্মরণে রাখার জন্য একটা স্তম্ভ দেওয়া হয়েছে। আমি আবার দেখাই, তোমরা গিয়েছো তারা যারা বুঝতে পারো। এই যে এখানে দেখো, এই যে একটা লম্বা স্তম্ভ, একটা, এর পাশে একটা, এর পাশে একটা, এর পাশে আরেকটা, এর পাশে আরেকটা, এর পাশে আরেকটা, এর পাশে ছোট ছোট গুলো পিছনে আছে। এভাবে মোট 7টি স্তম্ভ কিন্তু এখানে যুক্ত করে একসাথে এটাকে তৈরি করা হয়েছে, তাই না? কেন ওই 7টি স্তম্ভ দেওয়া হলো, তার কি কি কারণ ছিল, তার যুক্তিসঙ্গত কারণ কি বা তার তাৎপর্য কি, সেটাই কিন্তু আমরা জানছি এখানে। এই যে 1952 সালের ভাষা আন্দোলনকে কেন্দ্র করে একটা স্তম্ভ তৈরি করা হয়েছে। 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনকে কেন্দ্র করে একটা স্তম্ভ। 1956 সালের শাসনতন্ত্র আন্দোলন, এটাকে কেন্দ্র করে। 1962 সালের শিক্ষা আন্দোলন, 1966 সালের 6 দফা আন্দোলন, 1969 এর গণঅভ্যুত্থান এবং 1971 মুক্তিযুদ্ধ। মোট এই 7টি ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে এখানে 7টি স্তম্ভ দেওয়া হয়েছে, এবং সেইটাকে একসাথে একসাথে করে জাতীয় স্মৃতিসৌধ এটা নাম দেওয়া হয়েছে। এবং এটার একজন স্থপতি ছিলেন, তোমরা যদি জানো, হয়তো অনেকেই জানো না। এটা স্থপতি হলেন মঈনুল ইসলাম। আমরা এটা জেনে নিই, অনেক পরীক্ষায় এটা আসে। বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতির নাম কি, সৈয়দ মঈনুল ইসলাম। তোমরা এটা দেখে নাও বা লিখে নিতে পারো। এবং এটা কিন্তু ঢাকার সাভারে, ঢাকা থেকে অদূরে 30 থেকে 35 কিলোমিটার দূরে এখান থেকে সাভার নামে একটা জায়গা রয়েছে, এবং সেখানে নবীনগর নামে একটা জায়গা আছে, সেখানে 44 হেক্টর জমিকে নিয়ে এই জায়গাটা, স্মৃতিসৌধটা তৈরি করা হয়েছে। এটা সর্বশেষ 1988 সালে এটাকে উদ্বোধন করা হয় পরিপূর্ণভাবে। আর এটা নির্মাণ কাজে ব্যয় করা হয় মোট 13 কোটি টাকা। এই ছিল এই সম্পর্কে মোটামুটি একটা তথ্যচিত্র। তোমরা নিশ্চয়ই এটা লিখে নিতে পারো বা মুখস্থ করে রাখতে পারো। আচ্ছা, এর সাথে আমাদের আরো কিছু কাজ এখানে জড়িত আছে। আমরা আজকে পুরো বইটা দেখে ফেলবো, স্বাধীনতা আনুষ্ঠানিক যাত্রা। তাহলে আমরা এখানে পেলাম 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা আনুষ্ঠানিক যাত্রা হয়েছিল। যদিও এর আগে বিভিন্নভাবে 7ই মার্চে ঘোষণা করা হয়েছিল, আরো বিভিন্ন সমাবেশনে ঘোষণা করা হয়েছিল। তবুও আমাদের 26শে মার্চ আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে কিন্তু স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এর আগে 25শে মার্চ আমরা এই দিনটি সম্পর্কে একটু জানবো। কারণ এই 25শে মার্চ বাংলাদেশের ঢাকাতে তৎকালীন পাকিস্তানি যারা প্রেসিডেন্ট ছিলেন, ইয়াহিয়া খান, এবং তার সাথে ছিলেন পাকিস্তান পিপলস পার্টির প্রধান জুলফিকার আলী ভুট্টো, রাউফ ফরমান আলী যিনি সেনাবাহিনীর জেনারেল ছিলেন, এবং টিক্কা খান, উনি সেনাবাহিনীর প্রধান ছিলেন। তারা ঢাকার রেসকোর্স না, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং যারা মালিবাগ ছিল, ঢাকা শহরের মালিবাগ ছিল, হ্যাঁ, মালিবাগে ওখানে একটা পুলিশের হেডকোয়ার্টার রয়েছিল সেটা, এবং পিলখানা সদর দপ্তর, যারা জিগাতলার নাম শুনেছে, 2009 সালে বিডিআর বিদ্রোহ হয়েছিল। এই জায়গাগুলোতে তারা প্রচন্ড একটা নৃশংসতম হত্যাকাণ্ড ঘটায় পাকিস্তানের লোকজন, পাকিস্তানের সেনাবাহিনীরা। এবং শুধু তাই নয়, এই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে তারা নৃশংস হত্যাকাণ্ড চালিয়ে আমাদের ছাত্র জনতাদেরকে নৃশংসভাবে হত্যা করে। এই জন্য 25শে মার্চ এইটাকে বলা হয় কালো রাত বা ব্ল্যাক নাইট। এবং এটা পাকিস্তানিরা নাম দিয়েছে অপারেশন সার্চ লাইট। কি নাম, তোমরা হয়তো তাহলে এটা লিখে নিতে পারো, আমি এটা এখানে লিখেছি। 25শে মার্চের যে নাম ছিল, এটাকে কেন কি নাম দিয়েছিল পাকিস্তানের, অপারেশন সার্চ লাইট, অপারেশন সার্চ লাইট। 25শে মার্চ আমরা এটাকে বলি কালো রাত্রি বা কাল রাত্রি, ঠিক আছে? কারণ এই রাত্রিতে পাকিস্তান সেনাবাহিনীর লোকজন আমাদের এই দেশের নিরস্ত্র জনগণকে নির্মমভাবে হত্যা করেছিল। এই কারণে এটাকে আমরা কালো রাত্রি হিসাবে পালন করে থাকি প্রতি বছরই। আর পাকিস্তানের এটা নাম দিয়েছিল অপারেশন সার্চ লাইট। তোমরা নিশ্চয়ই এটা মনে রাখবে, মনে রাখার চেষ্টা করবে। অপারেশন সার্চ লাইট বলতে কি বুঝো, যদি সংক্ষেপে বলতে হয়,
1971 সালের 25 মার্চ রাত্রে পাকিস্তান সেনাবাহিনী এদেশের পুলিশ যারা ছিল, নিরস্ত্র জনগণ যারা ছিল, ছাত্র জনতা যারা ছিল, এদের উপরে যে বর্বরতম নৃশংসতম হত্যাকাণ্ড ঘটায়, এটার নাম হচ্ছে অপারেশন সার্চ লাইট। তাহলে আমরা বুঝলাম 25শে মার্চ অপারেশন সার্চ লাইট বলতে কি বোঝায়, মোটামুটি আমাদের একটা আইডিয়া হয়ে গেল। আচ্ছা, স্বাধীনতা আনুষ্ঠানিক যাত্রা আমি এটা তো বলেছি তোমাদেরকে। এখানে 27শে মার্চ তোমরা দেখতে পাচ্ছ, অনেকেই বলে থাকে ইতিহাসের পাতায় লেখা আছে যে 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করা হলেও এর পরবর্তীতে আবারও 27শে মার্চ তৎকালীন চট্টগ্রামের যে আওয়ামী লীগের নেতা ছিলেন, নামটা ভুলে গেছি এই মুহূর্তে, উনি স্বাধীনতার ঘোষণা আবারও দিয়েছিলেন। তো যাই হোক, সেটা নিয়ে বিতর্ক আছে, আমরা এই বিষয়গুলোতে আমাদের যাওয়ার দরকার নেই। আমরা অন্য যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে পড়ি। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট মুজিবনগর সরকার, এই বিষয়টা আমাদের অবশ্যই জানতে হবে। তোমরা জানো স্বাধীনতা যুদ্ধ পরিচালিত হয়েছিল মুজিবনগর সরকারের মাধ্যমে। এটা গঠিত হয়েছিল 1970 সালে। এই যে দেখো, সরি 1971 সালে, এই তথ্যটা ভুল আছে। 1971 সালের 10ই এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়। কত সালে তোমরা একটু ভালোভাবে দেখে নাও, আমরা বইতে ফিরে যাই, তাহলে আমরা এখানে দেখতে পাবো। এই যে 1971 সালের, দেখো তোমরা কি দেখতে পাচ্ছ কিনা, একটু মেসেজ করো তো আমাকে, আমি তাহলে একটু দেখে নিই। 1971 সালের 10ই এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয় এবং এটার একটা শপথ নেওয়া হয়। মেসেজে কি লিখেছো তোমরা দেখি, সবাই দেখতে পাচ্ছ? খুব ফাইন, স্পষ্ট হলে ভালো লাগবে। ওকে ফাইন, ক্লিয়ার দেখতে পাচ্ছ। আর 10ই এপ্রিল গঠন করা হয় এবং আর শপথ গ্রহণ করা হয় 1971 সালের 17ই এপ্রিল। দুই জিনিস কিন্তু, হ্যাঁ, তোমাদেরকে ভ্যাবাচাকায় ফেলানোর জন্য এই দুইটা দিবে, যে মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল 1971 সালের 10ই এপ্রিল অথবা 1971 সালের 17ই এপ্রিল। প্রকৃতপক্ষে গঠন করা হয়েছিল 10ই এপ্রিল, আর শুধুমাত্র শপথ যে কার্যক্রমটা অনুষ্ঠান করা হয় সেটা নেওয়া হয়েছিল 1971 সালের 17ই এপ্রিল। এই সময়ে মুজিবনগর সরকারের শপথটা নেওয়া হয়েছিল। মোট 6 জনকে সেই মন্ত্রণালয়ে বা সরকার প্রধানে রাখা হয়েছিল। 6 জনের মধ্যে একজন ছিলেন শেখ মুজিবুর রহমান, উনি রাষ্ট্রপ্রধান ছিলেন, যদিও উনি সেই সময় পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। এর পরিবর্তে আমাদের তৎকালীন সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। আমরা তাকে চিনব, একটু পরে দেখবো তাদের ছবি। প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ, তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমাদের। অর্থমন্ত্রী ছিলেন এম মনসুর আলী, উনি আওয়ামী লীগের লিডার ছিলেন, ওনার বাড়ি সিরাজগঞ্জের কাজীপুরে। স্বরাষ্ট্র ও ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এইচ এম কামরুজ্জামান, এবং পররাষ্ট্র ও আইনমন্ত্রী ছিলেন খন্দকার মোস্তাক আহমেদ। যদিও ইনি পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর 1975 সালের 15ই আগস্টে হত্যাকাণ্ড যে ঘটিত হয়েছিল, সেই ঘটনার পরে উনি তৎকালীন সময়ে খন্দকার মোস্তাক বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছিলেন। আচ্ছা, এটা ছিল মুজিবনগর সরকারের গঠন, এবং এরপরে আমরা দেখবো মুজিবনগর সরকারের কার্যক্রম। মূলত মুজিবনগর সরকার গঠিত ছিল যুদ্ধকালীন সময়ে। 1971 সালে যে যুদ্ধটা সংঘটিত ছিল, সেই যুদ্ধের কার্যক্রমগুলোকে পরিচালনা করাই ছিল মূলত মুজিবনগর সরকারের প্রধান কাজ। কারণ যুদ্ধকালীন সময় তখন তো কোনো সরকার ছিল না, পাকিস্তানটা তো পালিয়ে গিয়েছিল, তাই না? তখন এই দেশে কিন্তু কোনো সরকার ছিল না। এই যুদ্ধকে সঠিকভাবে সংগঠিত করার জন্য, যথাযথভাবে পরিচালনা করার জন্য মুজিবনগর সরকার মূলত কাজ করেছিল। এর কার্যক্রমগুলো আমরা সংক্ষেপে তুলে ধরেছি, এটা আমি একটু দেখাই তোমাদেরকে। মূলত মুজিবনগর সরকার প্রথম কাজ করেছিল আন্তর্জাতিক সমর্থন আদায়ের জন্য। যেহেতু পাকিস্তানের একটা অংশ ছিল পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশ, সেই কারণে আন্তর্জাতিক যারা ছিলেন সেই সময়কার বিভিন্ন শক্তিশালী রাষ্ট্র যারা ছিলেন, তাদের মাধ্যমে এই দেশকে অর্থাৎ বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য যেই কাজটা করতে হয়, যে সমর্থনটা আদায় করতে হয়, সেই কাজগুলো মুজিবনগর সরকার করেছিল। এই কারণে তারা কলকাতা, দিল্লি, ভারতের কলকাতা, দিল্লি এবং লন্ডন, যাকে আমরা ব্রিটেন বলি, লন্ডন, এই জায়গাগুলোতে তারা মিশন স্থাপন করেছিল। মিশন মানে অফিস, এবং সেই অফিসগুলোর দায়িত্ব ছিলেন আবু সাইদ চৌধুরী বিচারপতি, অবসরপ্রাপ্ত বিচারপতি আবু সাইদ চৌধুরী, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল বিভিন্ন, এবং তাকে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়া হয়। তার প্রধান কাজ ছিল তৎকালীন সেই সকল সরকার প্রধানের সাথে যোগাযোগ করে বাংলাদেশকে যেন তারা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয়, সেই স্বীকৃতিটা আদায় করার জন্য মূল দায়িত্ব ছিলেন তৎকালীন বিচারপতি আবু সাইদ চৌধুরী, এবং তিনি সেই কাজটা অত্যন্ত সফলভাবে করতে পেরেছিলেন।
মুজিবনগর সরকারের দ্বিতীয় কাজ ছিল মুক্তিযুদ্ধ পরিচালনা করা। তোমরা জানো 26শে মার্চ স্বাধীনতা ঘোষণার পর থেকেই মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায়। এদেশের জনসাধারণ, আপামর জনগণ, ছাত্র জনতা সবাই ছিল কিন্তু এখানে বৃদ্ধ বনিতা সবাই, এবং পাকিস্তান থেকে যারা পালিয়ে এসেছিলেন যে সমস্ত সৈন্যরা, পুলিশ সদস্য, আনসার সদস্য, তারাও কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তাদেরকে সুসংগঠিত করা, এই ছিল মুক্তিযুদ্ধ এই মুজিবনগর সরকারের প্রধান কাজ। এই কারণে তারা কি করেছিল, দেশকে মোট 11টি সেক্টরে ভাগ করেছিল। আমরা একটু দেখে নিই সেক্টর বলতে কি বোঝায়। আমরা একটু গুগলে সার্চ করে জানবো, যদি এখানে ছবিটা দেওয়ার উচিত ছিল, আমি একটু সময় স্বল্পতার কারণে পারি নাই। তোমরা একটু আমাকে ক্ষমা করবে, আমি তোমাদেরকে 11টি সেক্টরের চিত্রটা একটু দেখাই গুগলে সার্চ করে, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, আমাদের পরবর্তী এটা কাজে লাগবে। হ্যাঁ, 11টি সেক্টর, 11টি সেক্টর, সেক্টর। আমরা এখানে এন্টার দিলাম, জাস্ট এটা লিখে যদি এন্টার দাও, এন্টার দেওয়ার পরে তোমরা যদি ইমেজে আসো, ইমেজে আসলে কিন্তু পেয়ে যাবে। এই যে দেখো 11টি সেক্টরের ভাগ একদম নাম্বার দিয়ে দেখানো আছে, তাই না? দেখতে পাচ্ছ 1 নাম্বার 2 নাম্বার কোথায় আছে, এখানে কয়টা দেখাচ্ছে, 1 2। 1 নাম্বার চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম দেখাচ্ছে। 2 নাম্বার ঢাকা দেখাচ্ছে। 3 নাম্বারে এটা মনে হয় টাঙ্গাইল হবে। 4 নাম্বার সিলেট। 5 নাম্বার সিলেটে আরো উত্তরাঞ্চল একদম সীমানা ঘেঁষা। 11 নাম্বার এই যে এখানে দেখাচ্ছে, দেখো আমি পুরো এলাকাটা দেখতে পাচ্ছি না, সরি। এটা 11 নাম্বার। এটা 7 নাম্বার দিচ্ছে রাজশাহী, দিনাজপুর, রংপুর। 8 নাম্বার যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, খুলনার অংশবিশেষ। 9 নাম্বার ছিল এখানে, আমরা পুরো একটুটাই দেখি। 9 নাম্বার এখানে নামটা এখানে দেখতে পাচ্ছি না। 10 নাম্বার, 10 নাম্বার তোমরা তোমাদের একটা প্রশ্ন করি। 10 নাম্বার এটা মনে রাখবে, একদম লিখে রাখবে। 10 নাম্বার যে সেক্টরটা যেটা ছিল, এটার কোনো আসলে ল্যান্ড ছিল না, ল্যান্ড। বাংলাদেশের সমুদ্র সীমা ছিল, কক্সবাজারে যারা বেড়াতে গেছে দক্ষিণে বঙ্গোপসাগর, সেই যে সমুদ্র সীমা, সমুদ্র এলাকা, এইটাকে 10 নম্বর সেক্টরের আন্ডারে দেওয়া হয়েছিল। এই কারণে কিন্তু তোমরা এখানে 10 নম্বর সেক্টর দেখতে পাচ্ছ না। ঠিক আছে, আরেকটা চিত্র দেখি তো, যেটাতে সব সেক্টর গুলো দেখা আছে ক্লিয়ারলি, সেটা একটু দেখা যায় কিনা। এটাতে ঠিক দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, আরেকটু দেখি। সবকিছু স্পষ্ট দেখা যায় এরকম একটা চিত্র আমি তোমাদের দেখাতে চাচ্ছি, একদম লেখা আছে সবগুলোই, এরকম পাওয়া যায় কিনা। এটা তো একদম ছবি সহ আছে, তোমরা একটু দেখে নিবে, এগুলো আমাদের খুবই জরুরি প্রয়োজন আছে। হ্যাঁ, বুঝতে পেরেছো? 1 নম্বর সেক্টরের কে দায়িত্ব ছিল সেগুলো আছে। এই যে 11টা সেক্টর আমরা জানি, এর বাইরে আরো 3টা সেক্টর ছিল, জেড ফোর্স, কে ফোর্স। হ্যাঁ, জেড ফোর্স জিয়াউর রহমান, কে ফোর্স খালেদ মোশাররফ, আর একটা ফোর্স ছিল সাব সেক্টর করা হয়েছিল। সেই সেক্টরের নাম কি ছিল এখানে, আমরা দেখি খুঁজে পাই কিনা। 11টা টোটাল সেক্টর সেক্টর, এর ভিতরে 10টার স্থলভাগ ছিল, আর একটার স্থলভাগ ছিল না, এটা হচ্ছে 10 নম্বর সেক্টর। সেটা ছিল শুধুমাত্র জল সীমানাকে কেন্দ্র করে, যখনই কোনো যুদ্ধের প্রয়োজনে বিশেষ কোনো জলভাগে বা নদীর এলাকায় অপারেশন করার প্রয়োজন হতো, তখন এই 10 নম্বর সেক্টরের কমান্ডার যিনি ছিলেন তাকে খবর দেওয়া হতো। তিনি এখান থেকে মুভ করে ওই জায়গায় গিয়ে অপারেশন করে আবার এখানে ফিরে আসতেন। অর্থাৎ কক্সবাজারের এই যে সমুদ্র এলাকায় ছিল সেখানে তারা ফেরত আসতেন। তো মোটামুটি ভাবে এইখানে দেখো, এই যে কোন সেক্টরে কে ছিলেন, এইগুলো ছবিগুলো দেখা যাচ্ছে। এগুলো আমরা একটু পরে নিব ইনশাআল্লাহ সময় মতো করে। আর একটা কে এম শফিউল্লাহ, এই আরেকটা যে ফোর্সের কথা বললাম, কে এম শফিউল্লাহ, কে ফোর্স। এই জেড ফোর্স, কে ফোর্স। আর এস ফোর্স, এস শফিউল্লাহ ফোর্স। এস ওনার নাম ছিল কে এম শফিউল্লাহ, এই জন্য ওনার নামে একটা ফোর্স ছিল। কে ছিল খালেদ মোশাররফ, ওনার নাম ছবিটা এখানে আমি চিনতে পারছি না। হ্যাঁ, খালেদ মোশাররফ, ওনার ওনার আন্ডারে ছিল একটা ফোর্স। আর জেড ফোর্স ছিল জিয়াউর রহমানের আন্ডার, এখানে জিয়াউর রহমানের নাম দেখতে পাচ্ছ। এই ফোর্সটা চিটাগাঁয়ে কাজ করতো। আর এর বাইরে আলাদা একটা সেক্টর কমান্ডার ছিলেন, উনি কিন্তু পার্বত্য চট্টগ্রাম, নোয়াখালীর এই জেলা অংশগুলোকে এই 1 নম্বর সেক্টর আন্ডারের মাধ্যমে নিয়ে উনি এখানে যুদ্ধ পরিচালনা করতেন। আচ্ছা, এটা ছিল মোটামুটি ভাবে আমাদের সেক্টর, যে 11টি সেক্টর ছিল সেই 11টি সেক্টরের চিত্র বা ধারণা। তোমরা অবশ্যই মনে রাখবে, এই যে 10 নম্বর যে সেক্টর ছিল সেটা কিন্তু কোনো স্থলভাগ বা সীমানা ছিল না, সেটা ছিল জলভাগ বা জলসীমানা। সেইখানে 10 নম্বর সেক্টরের যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা ওখানে কার্যক্রম পরিচালনা করতেন। আচ্ছা, এরপরে ছিল বাহিনী গঠন। আমি তোমাদের আগেই বলেছি
মুক্তিযুদ্ধের জন্য বিভিন্ন বাহিনী গঠন করা এইটার মুজিবনগর সরকার প্রধান কাজ ছিল। সেখানে ছাত্র ছিল, জনতা ছিল, পুলিশ ছিল, সেনাবাহিনী ছিল, ইপিআর ছিল, নৌবাহিনীর লোকজন ছিল, বিমান বাহিনীর লোকজন ছিল। আমাদের যারা ছাত্র সমাজ ছিলেন, যারা ভারতে গিয়ে গিয়ে পালিয়ে গিয়ে যুদ্ধ ট্রেনিং নিয়েছিলেন, তারাও কিন্তু এখানে যুক্ত হয়েছিলেন। যে সমস্ত লোকজন যুবক ভাইয়েরা আমাদের 1971 সালে মুক্তিযুদ্ধ নিয়েছিলেন, তারাও কিন্তু অনেকেই ভারতে পালিয়ে গিয়ে ইয়ে করেছেন, ট্রেনিং নিয়েছেন। পরবর্তীতে তারা আবার বাংলাদেশের ভিতরে চলে এসেছেন এবং বিভিন্ন সেক্টরের মাধ্যমে তারা কিন্তু সরাসরি গেরিল্লা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তোমরা জানো গেরিল্লা যুদ্ধ কি? যদি গেরিল্লা যুদ্ধ না জানো, তাহলে আমরা কি করব? আবারও চলে যাব কোথায়? গুগলে যাব, গিয়ে লিখবো গেরিলা যুদ্ধ বলতে কি বুঝি। আমরা যদি লিখি গেরিলা যুদ্ধ, হ্যাঁ, আমরা এখানে যদি সার্চ করি, তাহলে গেরিলা যুদ্ধ কাকে বলে যেখানে দেখো লেখা আছে, আমরা এখান থেকে দেখে নিতে পারবো। অথবা তোমরা কিন্তু বই থেকেই দেখে নিতে পারে গেরিলা যুদ্ধ। গেরিলা এটা শব্দটা স্পেনীয় একটা শব্দ। এমন এক ধরনের যুদ্ধ পদ্ধতি যেখানে ভূমি এবং ভৌগোলিক সীমা ব্যবহার করে প্রতিপক্ষের উপরে প্রাধান্য বিস্তার করা হয়। গেরিলা যুদ্ধ অনেক সময় দুর্গম বন অঞ্চল এলাকায় হয়ে থাকে। তাহলে বুঝতে পারলাম আমরা, স্পেশালি বাংলাদেশের যে বন অঞ্চলগুলো ছিল, পাহাড়ি এলাকাগুলো ছিল, এই এলাকায় সরাসরি মাটিকে ব্যবহার করে ভূমি থেকে যে সামনাসামনি যে যে যুদ্ধ করা হতো, এটাকে বলা হয় গেরিলা যুদ্ধ। তোমরা যারা হাঙ্গা নদী গ্রেনেড, কলিমলতা অথবা আরো যে মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবি রয়েছে, তোমরা যদি দেখে থাকো, অনেক সময় বাংলাদেশ টেলিভিশনে দেখা যায়। তোমরা যদি দেখে থাকো তাহলে সেখানে সেই যুদ্ধের দৃশ্যগুলো দেখতে পাবে। তবে তোমরা যদি কলমিলতা এই ছবিটা দেখতে পাও, যদি তোমাদের পক্ষে সম্ভব হয়, হ্যাঁ, কি নাম লিখে দিই আমি। ছবিটার নাম হচ্ছে কলমিলতা। কি নাম? কলমিলতা। এটা একটা মুক্তিযুদ্ধের ছবি। ক ল মৈশের মি, কলমি লতা। হ্যাঁ, মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা সুপার ছবি, সুন্দর ছবি। তোমরা এটা চাইলে দেখতে পারো, বা যদি সম্ভব হয় ইউটিউবে পাইলে দেখতে পাবে। দেখে নেবে একসময়, অনেক কিছু তোমরা জানতে পারবে। একদম সামনাসামনি কিভাবে যুদ্ধ করা হয় সেইগুলো সেই ছবিতে অনেকগুলো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স সেখানে দেওয়া আছে, একদম যুদ্ধ দেওয়া আছে, তোমরা দেখতে পারো। আচ্ছা, এরপরে যুদ্ধ ও প্রতিরোধ। এই যে মুক্তিযুদ্ধ বাহিনীর ভিতরে যুদ্ধ প্রতিরোধ গ্রহণ করা এবং বিজয়, এবং সর্বশেষ এই যে বাহিনী গঠন করা হয়েছিল, সেই বাহিনী গঠনের মাধ্যমে সরাসরি যুদ্ধের মাধ্যমে বিজয় লাভ যে হয়েছিল, এই কার্যক্রমগুলো ধারাবাহিকভাবে বা সংগঠিত উপায়ে পরিচালনা করাই ছিল মুজিবনগর সরকারের প্রথম এবং প্রধান কাজ। তো আমরা বুঝতে পারলাম মুজিবনগর সরকারের প্রথম প্রধান কাজ ছিল। আমরা এখান থেকে কিন্তু এই পুরা যে বিষয়টা ছিল, এটা কিন্তু আমরা জেনে গেলাম সংক্ষেপে। বিভিন্নভাবে কিন্তু আমরা জেনে গেছি। এই যে 10 এপ্রিল মুজিব সরকার গঠন হয়, 11টি সেক্টরে ভাগ করা হয়, কমান্ডারদের নাম এইগুলো সবকিছু এখানে আছে। এই গেরিলা যুদ্ধের কথা কিন্তু এখানে বলা আছে, মুক্তিভোজের কথা বলা আছে, ছাত্র জনতা সকলের একদম নির্বিশেষে সবাই কিন্তু একাত্ম হয়ে অংশগ্রহণ করেছিল এই সালে, এই যুদ্ধে, 1971 সালের মুক্তিযুদ্ধে। এরপরে এই যে বাকি বিষয়গুলো এখানে কিন্তু দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিবে আশা করি। আচ্ছা, এরপরে দেখো আরো কিছু বিষয় এখানে আছে। 1971 সালে মুক্তিযুদ্ধে ছাত্র জনতার কি কি ভূমিকা ছিল, সেই বিষয়গুলো এখানে কিন্তু তুলে আনা হয়েছে। ভূমিকা বলতে আমরা কিন্তু অলরেডি বলেই ফেলেছি, অর্থাৎ আমাদের ছাত্র সমাজ কিন্তু, এই যে দেখো এখানে ছাত্র সমাজের যে ভূমিকা সেটা আমরা একটু দেখে নিই। 1948 সাল থেকে 1952 সাল, এই যে ভাষা আন্দোলনে এই সময় সালাম, রফিক, বরকত অনেকেই কিন্তু প্রাণ দিয়েছে, তাই না? তাহলে ছাত্র সমাজের ভূমিকা কি ছিল? 52 ভাষা আন্দোলন করেছিল। 64 সালে এবং 62 এবং 64 সালে তারা শিক্ষা কমিশনের বিরুদ্ধে তারা আন্দোলন করেছিল। 1966 সালে 6 দফা আন্দোলন করেছিল। এরপরে 69 গণঅভ্যুত্থান তারা করেছিল, এবং 1970 সালে যে নির্বাচন হয়েছিল সেখানেও কিন্তু তারা অংশ নিয়েছিল, এবং সর্বশেষ 71 সালের 26শে মার্চে এবং 2রা মার্চ, 3রা মার্চ, এই সকল সময়ে কিন্তু তাদের অগ্রণী ভূমিকা ছিল। প্রত্যেকটা ছাত্র সমাজ কিন্তু নিজের জান বাজি রেখে তারা সেই যুদ্ধে অংশ নিয়েছিল এবং তারা প্রাণও কিন্তু দিয়েছে। আচ্ছা, এইভাবে আমরা কিন্তু ছাত্র সমাজের ভূমিকার কথা লিখে দিব। তারা মুক্তি বাহিনীতে যোগ দিয়েছিল, মুক্তিযোদ্ধাদের সাথে যোগ দিয়েছিল। তারা কি করেছিল? অনেকেই সঙ্গীতের সাথে যুক্ত ছিল, অনেকে আবার বিভিন্ন মিডিয়াতে যুক্ত ছিল, অনেকে আবার আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের যুদ্ধের পক্ষে বা আমাদের স্বাধীনতার পক্ষে কাজ করার জন্য তারা কিন্তু জনমত গঠন করার জন্য কাজে ব্যস্ত ছিল। আচ্ছা, এরপরে পেশাজীবী বলতে কি বুঝি আমরা? ছাত্র পেশাজীবী বলতে কাদেরকে বোঝায়? শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, শিল্পী, সাহিত্যিক, ইঞ্জিনিয়ার, আইনজীবী, সাংবাদিক, বিজ্ঞানী সহ যারা আছে সকলকে কিন্তু আসলে আমরা পেশাজীবী বলি। এবং এই যুদ্ধে কিন্তু শুধু এরাই নয়, সমস্ত স্তরের মানুষ কিন্তু আন্দোলনে অংশ নিয়েছিল।
একযোগে অংশ নিয়েছিল। তারা পাকিস্তান সরকারের বিরুদ্ধে সমস্ত ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছিল। শুধু তাই নয়, একদম কোনো ধরনের সহযোগিতা করা হবে না এই মর্মে ঘোষণা দিয়ে তারা কিন্তু সমস্ত ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছিল। এই ধরনের পেশাজীবী যারা ছিল, এবং এর পাশাপাশি যারা নারী ছিলেন, এই যে আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি, তোমরা জানো, মুক্তিযুদ্ধে নারীরা ছিল, মহিলারা ছিল, তারা কি কাজ করেছে আমাদের এই মুক্তিযুদ্ধের সময়। যারা যুদ্ধে আহত হতো, অনেক সময় যুদ্ধের সামনাসামনি যুদ্ধ করতে গেলে তো গুলি লাগে, তাই না? এই গুলি লাগলে যারা আহত হতো, সেই আহতদেরকে তারা কিন্তু সেবা শুশ্রূষা দিয়েছিলেন। এই তামিম কে? তামিম, তামিম, তুমি বারবার কেন রিকোয়েস্ট পাঠাচ্ছ? কি সমস্যা তোমার? তোমাকে কি ক্লাস থেকে বের করে দিব? ক্লাসে মনোযোগ দাও। ক্লাস ভালো লাগলে কোনো ক্লাসে লিভ নিতে পারো, এর কোনো সমস্যা নাই। তুমি বারবার কেন রিকোয়েস্ট পাঠাচ্ছ এগুলো করার জন্য? আচ্ছা, এর পরের টুকু আমরা যাই, আমাদের পরে আর কি কি আছে, আমাদের আজকে এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা ছিল, অবশ্যই তারা চিকিৎসক হিসাবে এখানে যুক্ত হয়েছিল। অসংখ্য নারী, তোমরা জানো, নারীদেরকে মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে বীরাঙ্গনা এ নামে উপাধি দেওয়া হয়, এবং 2016 সালে তাদেরকে মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। 1971 সালে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। পরবর্তী সময় 2016 সালে সরকারিভাবে যারা যে সমস্ত নারী যোদ্ধারা অংশ নিয়েছিলেন 1971 সালে মুক্তিযুদ্ধে, তাদের সকলকে কিন্তু মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়, এবং যারা বেশ বীরত্ব সূচক ভূমিকা যারা পালন করেছিল তাদেরকে আমরা বীরাঙ্গনা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। যে সমস্ত মহিলা আর যারা ছেলে হিসাবে মুক্তিযুদ্ধে বেশ বীরত্ব প্রদর্শন করেছেন, তোমরা সবাই জানো, আমরা তাদেরকে বীরশ্রেষ্ঠ, 7 জন বীরশ্রেষ্ঠের নাম তোমরা সবাই জানো। 4, 5-এ তোমরা এগুলো পড়েছো, এগুলো এখানে পড়ার নিশ্চয় তোমরা সেগুলো মনে আছে, আমরা আশা করি সেগুলো দেখে নিবে। আর গণমাধ্যমের ভূমিকা, গণমাধ্যম বলতে আমরা টেলিভিশন, সংবাদপত্র এগুলোকে বুঝি। তোমাদেরকে আমি আগেই বলেছি, 1971 সালে 26শে মার্চ কালুরঘাটের চট্টগ্রামের যে বেতার কেন্দ্র ছিল, সেই বেতার কেন্দ্র থেকে কিন্তু স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল। সেইখানে অগ্রণী ভূমিকা অবশ্যই তারা পালন করেছে। তারা যদি সেখানে কার্যক্রমে সহযোগিতা না করতো, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে সেই দিন 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দেওয়া সম্ভব হতো না। শুধু তাই নয়, দেশাত্মবোধক গান, যেমন পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল, এই গানগুলো কিন্তু আমরা শুনেছি। এই গানগুলো কারা প্রচার করতো? এই গণমাধ্যম প্রচার করতো, তাই না? আবার আছে, আমরা কিন্তু একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, তোমরা নিশ্চয়ই এই গানগুলো শুনেছো। না শুনে থাকলে শুনে নিবে। এই গানগুলো কিন্তু, সমস্ত গানগুলো কিন্তু এই এই গণমাধ্যম থেকে প্রচার করা হতো। সুতরাং সেই ক্ষেত্রে দিয়ে যে আমরা বিবেচনা করি, এবং সে আমরা যদি গণমাধ্যমের কথা বলি, গণমাধ্যম কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা সেই যুদ্ধে পালন করেছিল। এরপরে আরো আছে প্রবাসী বাঙালি, অর্থাৎ যারা যে সমস্ত বাঙালিরা বিদেশে থাকতেন, তারা যে দেশে থাকতেন সেই দেশে কিন্তু তারা বাংলাদেশের পক্ষে মিছিল মিটিং করতো, এবং তৎকালীন যেই সরকার প্রধান যারা ছিলেন তাদের কাছে কিন্তু তারা আবেদন করতেন যে আপনারা আমাদের বাংলাদেশকে স্বীকৃতি দিন, বাংলাদেশকে স্বাধীন হিসেবে ঘোষণা দিন। এই সমস্ত বিষয়গুলো তারা কিন্তু কাজ করতেন। এবং এখানে দেখো আরেকটি আছে, চরমপত্র নামে একটা অনুষ্ঠান হতো বাংলাদেশ 1971 সালে, যেইটা ছিল রেডিও ছিল, সেইখানে চরমপত্র M.R. আক্তার মুকুল নামে একজন বিশিষ্ট পাঠক ছিলেন। তিনি সেই অনুষ্ঠানটা পাঠ করে শোনাতেন, এবং তার এই পাঠ সারা দেশে প্রচন্ড রকমের জনপ্রিয়তা অর্জন করেছিল। কারণ মানুষ, দেখো তোমরা দেখেছো অনেক নাটকে, পুরনো রেডিও ঘুরিয়ে 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 শব্দ শোনার জন্য কিন্তু তারা সবাই একসাথে হয়ে জমায়েত হয়ে থাকতো। এবং সেখানে এই শুধুমাত্র এই চরমপত্র এই অনুষ্ঠানটা শোনার জন্য কিন্তু তারা সেখানে এক হয়ে থাকতো। এবং শুধু তা না, এই এই সমস্ত মানুষ কিন্তু তাদের জীবনের ঝুঁকি নিয়ে এই রেডিও স্টেশনে গিয়ে কিন্তু এই অনুষ্ঠানগুলো প্রচার করতো, এবং অনেকেই কবিতা প্রচার করতো। জল্লাদের দরবার নামে একটা অনুষ্ঠান হতো, জল্লাদের দরবার, হ্যাঁ, মুক্তিযুদ্ধ বিষয়ক একটা অনুষ্ঠান হতো, এই টেলিভিশনে হতো। এবং অনেকেই মুক্তিযুদ্ধ বিষয়ক ভিত্তিক গান কিন্তু পড়তেন, হ্যাঁ। জয় বাংলা, বাংলার জয়, নিশ্চয়ই তোমরা এই গানগুলো শুনেছো। এই সমস্ত কার্যক্রম কিন্তু আমাদের তৎকালীন বুদ্ধিজীবী সাহিত্যিকরা পালন করতেন, এবং আমাদের যে গণমাধ্যম রয়েছে সেই গণমাধ্যমের শিল্পী কুমার এগুলো প্রচার করতেন। আচ্ছা, এর ফলে এরপরে এর সাথে সাথে আমরা 3টা পর্যন্ত ক্লাস করব। তোমরা জানো আমাদের 3:30 একটা ক্লাস আছে। অলরেডি 2:58 বাজে, আর 5 থেকে 7 মিনিট হয়তো তোমাদের ক্লাসটা হবে। এই মুক্তিযুদ্ধ স্বাধীনতা চলাকালে আমরা যারা বিদেশ ছিল, আরো তো বিশ্ব আর অন্যান্য কান্ট্রি ছিল, সেই কান্ট্রির কি ভূমিকা ছিল বা সেই দেশের কি কি ভূমিকা ছিল সেইগুলো এখানে দেওয়া আছে। এর ভিতরে বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন, বর্তমানে যেটা রাশিয়ার নাম,
ভ্লাদিমির পুতিন যেটা বর্তমানে প্রেসিডেন্ট, তারা আমাদেরকে কিন্তু খুবই অগ্রণী ভূমিকা পালন করেছিল। কিভাবে? তারা আমাদেরকে নৌবহর দিয়ে সহযোগিতা করেছিল। ঠিক আছে? সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া এটা তখন সমাজতান্ত্রিক রাষ্ট্র ছিল। সেই রাশিয়া আমাদেরকে তাদের নৌবহর দিয়ে নৌপথে যুদ্ধ করার জন্য, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমাদেরকে নৌবহর দিয়ে সহযোগিতা করেছিলেন। এবং এর পাশাপাশি লন্ডন, ব্রিটেন যাদেরকে আমরা যে বলি বা ব্রিটিশ, তোমরা জানো যাদেরকে, তারাও কিন্তু আমাদের পক্ষে কাজ করেছিল। এর সাথে আরো কিছু এই যে এখানে গ্রেট ব্রিটেন দেখো, এই যে 1970 সালে কাজ করেছিল এটা। হ্যাঁ, এবং তারা আমাদেরকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল। সেটা এখানে এখানে ডেটটা উল্লেখ করা নাই। এই ডেটটা তোমরা অবশ্যই জানতে পারবে, এই যে কত সালে ব্রিটেন বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দান করে। সোভিয়েত ইউনিয়ন আমাদেরকেও কিন্তু স্বীকৃতি দিয়েছিল। এবং সবার আগে প্রথম বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় সেটা হচ্ছে ভুটান। তোমরা জানো কিনা জানি না, ভুটান বাংলাদেশকে সর্বপ্রথম স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দান করে। এখানে তোমরা যদি চাও, চাইলে গুগলে গিয়ে লিখতে পারো বাংলাদেশকে, বাংলাদেশকে প্রথম প্রথম কোন দেশ স্বীকৃতি দেয়। এই যে দেখো চলে আসছিল। হ্যাঁ, আমরা সার্চ করি, এখানে পেয়ে যাবো নিশ্চয়ই। বাংলাদেশের স্বীকৃতি দান প্রথম দেশ, এই যে এখানে দেখো, এই যে লেখা আছে মুক্তিযুদ্ধ চলাকালীন 6ই ডিসেম্বর বিশ্বে ভুটান সর্বপ্রথম বাংলাদেশকে স্বাধীনতার স্বীকৃতি দান করে। দেখতে পেয়েছো তোমরা? এই প্রশ্নগুলো তোমরা কিন্তু লিখে রাখবে, যারা কাগজ কলম নিয়ে রেখেছো। সেক্ষেত্রে আমরা তোমাদেরকে বলবো তোমরা এগুলো লিখে রাখো। এরপরে ভারত দেয়, এই যে দেখো, এরপরে ভুটান ও ভারত উভয় দেশই, ভারতও কিন্তু 6 ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেয়। তাহলে আমরা যদি প্রশ্ন আসে বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি, প্রথম হচ্ছে ভুটান, এর পরবর্তীতে স্বীকৃতি দেয় ভারত। তাহলে আমরা একটু জেনে নিতে পারলাম যে বাংলাদেশকে প্রথম কোন দেশ স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। এরপরে কিন্তু অন্যান্য রাষ্ট্রগুলোর নাম আসে। হ্যাঁ, অন্যান্য রাষ্ট্রগুলোর নাম সিরিয়ালি আসবে, ব্রিটেনের নাম আসবে, সোভিয়েত ইউনিয়নের নাম আসবে। তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে রাশিয়া বলা হতো। বর্তমানে কিন্তু রাশিয়া এটা ভেঙে এখন যুদ্ধ হচ্ছে। তোমরা জানো ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ হচ্ছে, এবং রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট কি? ভ্লাদিমির পুতিন। এরপরে জাতিসংঘর যে ভূমিকা ছিল সেটা কিন্তু আমরা এখানে দেখে নিতে পারি। এই জাতিসংঘ কিভাবে আমাদের সহযোগিতা করেছিল। জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদ আছে সেখানে 5টি দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী রয়েছে। সেই অধিবেশনে যদি কোনো দেশের বিপক্ষে কোনো সিদ্ধান্ত কার্যকর হয়, সেই সিদ্ধান্তকে কার্যকর করার জন্য 5টি রাষ্ট্রের ভোট লাগে। এর ভিতরে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া ছিল। সোভিয়েত ইউনিয়ন রাশিয়া কিন্তু সেই জাতিসংঘের সেই ভোটাভুটিতে ভেটে দিয়েছিল, যার কারণে বাংলাদেশের পক্ষে জাতিসংঘ কোনো ধরনের কোনো বৃহৎ পদক্ষেপ নিতে পারে নাই। এইভাবে কিন্তু বাংলাদেশকে বা রাশিয়া এবং সোভিয়েত ইউনিয়ন সহযোগিতা করেছিল। এরপরে আরো আছে, এখানে আমরা দেখতে পাবো মুক্তিযুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য। এই বিষয়টা আমি পুরোটা পড়বো, তোমরা একটু এখান থেকে শুনে নিবে। মুক্তিযুদ্ধের যে ঐতিহাসিক তাৎপর্য রয়েছে সেখান থেকে আমি একটু পড়ে নেই। বিশ্বের ইতিহাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ঘটনা। পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানের জনগণ সর্বপ্রথম অত্যাচার, শোষণ, বৈষম্য, নিপীড়নের শিকার হয়েছে। পাকিস্তান তখন কয়টা ছিল? একটা পূর্ব পাকিস্তান, একটা পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তান আমরা ছিলাম, পশ্চিম পাকিস্তান তারা ক্ষমতায় ছিল। তারা কি সর্বদিক থেকে আমাদেরকে নানানভাবে শোষণ করতো, নির্যাতন করতো। আমরা একটা যদি চিত্র দেখতে চাই, আমরা গুগলে গিয়ে যদি চিত্র দেখি তাহলে বুঝতে পারবো কি ধরনের শোষণ বা নির্যাতনের আমরা শিকার হতাম। ঠিক আছে? না হলে আমরা কিন্তু বুঝতে বুঝতে পারবো না। কিভাবে লিখি? পশ্চিম পশ্চিম পাকিস্তানিদের শোষণের চিত্র। হুম, শোষণের একটা চিত্র আমরা এটা দেখি পাই কিনা, যদি পাই ভালো। শোষণের চিত্র, চিত্র আমরা একটু দেখি পাই কিনা, যদি পাই ভালো, যদি সম্ভব হয় দেখানো যাবে। এটা গ্রাফ আকারে নাই, আমি একটু গ্রাফ আকারে পাই কিনা দেখি। একটু সময় দিবে তোমরা, আমি একটু সহযোগিতা চাচ্ছি তোমাদের। দেখো, এটা শুধুমাত্র অর্থনৈতিক ক্ষেত্রে যে বৈষম্যটা আছে আমি তোমাদের এটা দেখাতে চাচ্ছি। দেখো, রাজস্ব আয় ব্যয় বৈষম্য দেখো। হুম, এই যে 1965, 66 এবং 69 সাল পর্যন্ত এই চিত্রটা ছিল।
আয় হতো পূর্ব পাকিস্তানে 728 কোটি, পশ্চিম পাকিস্তানে হয়তো 1781 কোটি। ব্যয় হতো, বাংলাদেশে দেখো 1336 কোটি টাকা ব্যয় করতো শুধুমাত্র তারা বাংলাদেশের জন্য, অর্থাৎ পূর্ব পাকিস্তানের জন্য। আর তারা ব্যয় করতো 2767 কোটি টাকা, দ্বিগুণ টাকা তাদের জন্য ব্যয় করতো তারা। ঘাটতি দেখাতো, দেখো বাংলাদেশে ছিল 607 কোটি টাকা ঘাটতি, আর পূর্ব পাকিস্তান 985 কোটি টাকা। ঘাটতি পূরণ হতে এতটা কোটি টাকা। আর একটা হচ্ছে চাকরি বাকরির ক্ষেত্রে একটা বৈষম্য চিত্র আছে, আমি সেটা দেখে আনতে পারি কিনা, যদি আনতে পারি তাহলে তোমাদের জন্য বুঝতে খুবই সুবিধা হবে। হ্যাঁ, কেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছিল। হুম, শোষণের চিত্র, চাকরি, চাকরি এবং অন্যান্য সুবিধা খাত। আমরা একটা চিত্র তুলে দিই। অন্যান্য, অন্যান্য ক্ষেত্রে আমরা একটু চিত্র পাই কিনা, গ্রাফ পাই কিনা। গ্রাফ পাইলে সুবিধা হবে। কি সব দিচ্ছে। এই চিত্রটা দেখো, তোমরা একটু দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাবে। হুম, যদি দেখতে পাও সুবিধা হবে বলতে, বুঝতে। তোমরা বুঝতে পারছো কিনা একটু লেখো তো, দেখতে পাচ্ছ কিনা। অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্স, তোমরা একটু ওয়েট করো। তোমরা এই চিত্রটা দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু বলো তো।
না দেখলে তো বুঝতে পারবে না, বললে তোমরা বুঝতে পারবে না। হ্যাঁ, আচ্ছা, ওকে, ফাইন। দেখো, কেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল দেখছো? সামরিক বেসরকারি চাকরি ও নিয়োগের ক্ষেত্রে বৈষম্য দেখছো। এটা পশ্চিম পাকিস্তান, মানে পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান, আমরা বাংলাদেশ। কেন্দ্রীয় বেসরকারি চাকরি দেখতো, বেসামরিক চাকরিতে তারা 84% কোটা দ্বারা নিয়ে যেত, আমাদের দিত 16%। বৈদেশিক চাকরি ক্ষেত্রে তারা 85% নিয়ে যেত, আমাদের দিত 15%। স্থল বাহিনীর ক্ষেত্রে 95% তারা নিয়ে যেত, আমাদের দিত 5%। নৌবাহিনী কারিগরি তারা 81% নিত, আমাদের দিত 19%। নৌবাহিনীর অকারিগরি 91% তারা নিত, আমাদেরকে দিত 9%। বিমান বাহিনীর বৈমানিক যে চাকরি, সেখানে তারা আমাদের দিত 89%। আর তারা নিত 89%, আর আমাদেরকে দিত মাত্র 11%। দেখেছে, তাদের সশস্ত্র বাহিনী ছিল 5 লাখ, আর আমাদের ছিল 20,000। ওয়ার্ড এ ট্রাজেডি, তাই না? এই সমস্ত কারণেই কিন্তু আসলে 1971 সালের এই মুক্তিযুদ্ধ হয়েছিল, এবং এদেশের জনগণ দেখছে যেহেতু আমরা বঞ্চিত হচ্ছি, এইভাবে তো আমরা আসলে চলতে পারি না, এটা সম্ভব নয়। সেই কারণে কিন্তু আসলে বিভিন্ন ঘটনার মাধ্যমে 52-এর ভাষা আন্দোলন, 54-এর যুক্তফ্রন্ট নির্বাচন, 66-র 11 দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, এবং সর্বশেষ 1971 সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে কিন্তু এদেশে একটা মুক্তিযুদ্ধ হয়েছিল, এবং আমরা কিন্তু আসলে চূড়ান্ত বিজয় অর্থাৎ স্বাধীনতা লাভ করি। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো 1971 সালে কিভাবে, কেন আন্দোলন হয়েছিল, কেন মুক্তিযুদ্ধ হয়েছিল। এই বিষয়গুলোর মাঝখানে আরো অনেক তথ্য রয়েছে। এই ছোট্ট একটা ক্লাসে এত কিছু আসলে শেষ করা সম্ভব নয়, তবে আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। এবং সর্বশেষ দেখো, 1971 সালে 16ই ডিসেম্বর বিজয় অর্জন হয়। মুক্তিযুদ্ধের 9 মাসে সাধারণ মানুষ মুক্তিযুদ্ধের সর্বপ্রকার সহযোগিতা করে, ফলে মুক্তিযুদ্ধ হয়ে দাঁড়ায় বাঙালির শক্তিশালী জাতীয়তাবাদী চেতনার বহিঃপ্রকাশ। এখন এটা তোমাদেরকে প্রশ্ন হতে পারে, এই মুক্তিযুদ্ধে আসলে এদেশের আপামর জনগণ সকলেই অংশ নিয়েছিল, যেই কারণে এই যুদ্ধটাকে জনযুদ্ধ নাম দেওয়া হয়। কি যুদ্ধ? জনযুদ্ধ নাম দেওয়া হয়। কেন জনযুদ্ধ নাম দেওয়া হয়? এদেশের সকল মানুষ, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, পেশাজীবী, বুদ্ধিজীবী, গায়ক গায়িকা, তারপরে উকিল, ডাক্তার, যত ধরনের পেশাজীবী লোক ছিল সকলে কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে হয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। এবং সেই কারণে বাংলাদেশে 1971 সালে এই মুক্তিযুদ্ধকে জনযুদ্ধ নামে অভিহিত করা হয়ে থাকে। আচ্ছা, শুধু তা না, শুধু যে আমরা এই এলাকার লোকজন তা না, আমাদের যে পার্বত্য চট্টগ্রাম ছিল, সেখানে বাঙালি অবাঙালি ছিল, হিন্দু মুসলমান ছিল, বৌদ্ধ খ্রিস্টান ছিল, সকলেই কিন্তু আসলে কাঁধে কাঁধ মিলে একসাথে হয়ে কাজ করেছিল, তাই না? যার কারণেই কিন্তু আসলে আমাদের পক্ষে এই সংক্ষিপ্ত 9 মাসের যুদ্ধের মাধ্যমে এই স্বাধীনতা তথা বিজয় লাভ করা সম্ভব হয়েছিল। এছাড়া কিন্তু সম্ভব হতো না। তো আমি আজকে মোটামুটি ভাবে এইটুকুই শেষ করতে চাই। আর দু একটা জিনিস তোমাদেরকে একটু জানাতে চাই, যেগুলো তোমাদেরকে জানার দরকারি, জরুরি। আমি দেখি স্লাইডের ভিতরে আছে না কিনা সেগুলো। এই যে এখানে দেখো, ইনি হচ্ছেন সৈয়দ নজরুল ইসলাম, ইনি তাজউদ্দিন আহমেদ, ইনি এম মনসুর আলী, একজন এখানে হয়তো খন্দকার মোস্তাক, এবং আর একজন কামরুজ্জামান। আমি এগুলা চিনতেছি না। আর এই যে এইখানে যে দেখতে পাচ্ছ যাকে, উনি হচ্ছে এম এ জি ওসমানী, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন। আর এইখানে আরো কিছু কথা আমরা একটু দেখে নিই, একটু চিত্র। এই যে ইনি হচ্ছে ইয়াহিয়া খান, 1971 সালে উনি পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন। ইনি জুলফিকার আলী ভুট্টো, উনি ছিল পাকিস্তান পিপলস পার্টির তৎকালীন যে পার্টি ছিল, পিপলস পার্টির, উনি ছিলেন প্রেসিডেন্ট। এরপরে এই নিয়াজি, যাকে আমরা আত্মসমর্পণ করতে দেখছি, উনি হচ্ছেন এ কে নিয়াজি। মুক্তিযুদ্ধকালীন সময় উনি পাকিস্তান বাংলাদেশের যে পূর্ব কমান্ডার ছিল, বাংলাদেশের সোলজার ছিল পাকিস্তানে, এদের প্রধান ছিলেন। ইনি ছিলেন টিক্কা খান, আর ইনি ছিলেন রাও ফরমান আলী, এরাও সেনাবাহিনীর মেজর ছিলেন। তো এই সমস্ত লোকজন সকলেই মিলে আসলে এই বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের জনসাধারণের উপর বর্বর নির্মম হত্যাকাণ্ড ঘটায়। মোটামুটি এইগুলো তোমাদের একটু জানার দরকার ছিল, একটু নলেজ দেওয়া দরকার, দিয়ে দিলাম। নিশ্চয়ই তোমরা এই ছবিগুলো মনে রাখবে, এবং এগুলো থেকে ছোটখাটো আরো বিভিন্ন তথ্যগুলো জানার চেষ্টা করবে। এখানে দেওয়া আছে, এই এই স্লাইডটা তোমরা যখন পাবে সেখান থেকে অনেক কিছু তোমরা পেয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছে, স্যারেরা দিয়ে দিবে? আচ্ছা, তোমরা যারা যারা এখানে যুক্ত আছো, স্যারেরাও তোমাদের সাথে এখানে যুক্ত আছে। আচ্ছা, আচ্ছা, আমি একটা ফর্ম দিচ্ছি তোমাদেরকে, তোমাদের জুমের ইনবক্স যে আছে, চ্যাট বক্সে আমি তোমাদেরকে একটা ফর্ম দিচ্ছি, তোমরা সেখান থেকে যারা যারা প্রেজেন্ট আছো প্রেজেন্ট দিয়ে দাও। আর যারা যারা প্রেজেন্ট নাই তারা তো পারবে না। সো একটু বি কেয়ারফুল, তোমরা একটু সাবধান হবে।
এই যে লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এখন কপি করে নিয়ে এখান থেকে পেস্ট করে দিয়ে দাও। তোমাদের নাম ধান যেভাবে লিখতে হয়, অন্যান্য সময় তোমরা যেভাবে প্রেজেন্ট দাও সেভাবে প্রেজেন্ট দিয়ে দাও। আমি তোমাদেরকে জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই যে মেসেজ বক্সে দেখো, জুমের চ্যাট বক্সে তোমরা সবাই পাবে, হ্যাঁ? না পেলে আমাকে লেখো। জুমের চ্যাট বক্সে তোমাদের সবাইকে 9, 10 দেখো, নবম প্লাস দশম শ্রেণীর উপস্থিতি। এই যে একটা শীট দেওয়া আছে, গুগল শীট, এটা তোমরা ওপেন করো। তোমরা পাও নাই? আচ্ছা, এভরিওয়ান করে দিচ্ছি আমি চ্যাট। এবার তোমরা দেখো কিনা, আবার আমি দিচ্ছি। এবার পাও কিনা দেখো তো, এবার পেয়েছো কিনা? সবাই তাহলে ফিল আপ করে দাও, যারা যারা পেয়েছো তাহলে সবাই তোমরা ফিল আপ করে দাও। দেখো আমি দিয়েছি। এখন তোমরা তাহলে মেসেজ করো, বাদ রাখো, তাহলে তোমাদের ইয়াটা দেখতে পাবে। যদি তোমরা মেসেজ করো এই লিঙ্কটা কিন্তু নিচে চলে যাবে, হ্যাঁ? একটু মেসেজ করো, তাহলে অপেক্ষা করো, একটু পরে তোমরা মেসেজ করো, যাতে করে সবাই লিঙ্কটা নিতে পারে, অ্যাটেন্ডেন্স দিতে পারে, ঠিক আছে? তোমাদের অ্যাটেন্ডেন্স হয়ে গেলে আমাকে এখানে জানাবা, কিন্তু ইয়েস অ্যাটেন্ডেন্স ডান হয়ে গেছে আমাকে জানাবা। তাহলে আমি তোমাদের সাথে কথা বলে ক্লাস আর কি কি আছে এগুলো দেখে ক্লাসটা শেষ করে ফেলবো। যাদের শেষ হয়েছে ডান লেখো। আচ্ছা, ডান হয়ে গেলে আমি তোমাদের সবাইকে আনমিট করে দিচ্ছি, তোমরা এখন কথা বলতে পারবে, হইচই করতে পারবে, কোনো সমস্যা নেই। তোমাদের সবাইকে আনমিউট করে দিয়েছি, তোমরা এখন কথা বলতে পারবে। যে যার মতো কোনো প্রশ্ন থাকলে হ্যালো জিজ্ঞেস হ্যালো হ্যালো ক্লাসে। তোমাদের যেহেতু আরেকটা ক্লাস আছে সাড়ে হ্যালো তিনটে, স্যার। আমার মনে হয় বেশি সময় তোমাদের আর ক্লাস করানো উচিত হবে না, কারণ তোমাদের যেহেতু আরেকটা ক্লাসে প্রস্তুতি নিবে হ্যালো এই স্যার। সময় তোমরা হ্যালো হ্যালো এই হ্যালো আস্তে কথা বলে, আস্তে, আমি কথা বলছি না। হ্যালো স্যার। হ্যাঁ, হাত তুলো, এবার হ্যালো বলো কে স্যার। বলতেছো? স্যার আমাদের 26শে মার্চে ভাষণটা কে দিয়েছে? জিয়াউর রহমান। আচ্ছা, আর কোনো প্রশ্ন? তো স্যার আগের বইতে তো স্যার বঙ্গবন্ধু ছিল। এখনকার বইতে যা আছে তাই লিখবো, আগের বই ভুলে যাও, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা ঠিক আগের বই আচ্ছা ভুলে স্যার যাও, ঠিক আছে। এখনকার বইতে যা লেখাচ্ছে তাই লিখবা। ওকে। তাহলে স্যার এই কে প্রথম এই স্বাধীনতার ঘোষণা দেন, কি লিখবো এটা? আমাদের বইতের ভিতরে এটা লেখা আছে, এই প্রশ্ন আছে? নাই। তো এগুলো না, কখন এগুলো ইতিহাসের বিষয়, এগুলো বিতর্কিত বিষয়, এগুলো হ্যালো নিয়ে কোনো স্যার। ধরনের এত ইয়ে চিন্তা ভাবনা দরকার নাই। বইয়ের ভিতরে যেটুকু দেওয়া আছে সেটুকুই পড়ো, এর বাইরে কোনো যাওয়া দরকার নাই। তুমি এখন হয়তো একজনের নাম দিলে, হয়তো তুমি জানো, দেখা গেলো এটা তোমার পরীক্ষা দিছো কিন্তু তুমি শেষ পর্যন্ত নাম্বার পাও নাই, তখন এর দায় কে নিবে? তো এই সমস্ত বিতর্কিত প্রশ্নে যাবে না, ঠিক আছে? ক্লিয়ার? স্যার আচ্ছা হ্যাঁ, আপনি যে গুগল থেকে যে তথ্যগুলো আমাদের দিলেন ওগুলি কি আমাদের মানে মনে রাখতে হবে? বইতে এগুলো যেগুলো নাই তোমরা জেনে সেগুলো নিবা, কি এক্সট্রা রাখতে হবে? এক্সট্রা 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 তথ্য এগুলো তোমরা জেনে নিবা, কারণ এগুলো সবসময় আচ্ছা লাগবে স্যার। তোমাদের, ঠিক আছে? 11টি সেক্টর, তোমাকে যে কেউ স্যার ক্লাস 9, 10 পরে তোমাকে জিজ্ঞেস করতে পারে বাংলাদেশে মুক্তিযুদ্ধ কয়টি সেক্টর ছিল, 11টি সেক্টর, 10 নম্বর সেক্টর কোথায় ছিল, তোমাকে হঠাৎ প্রশ্ন করতে পারে। তুমি তো জানো না 10 নম্বর সেক্টর কোথায় ছিল। এখন জনমনে। এখন যেহেতু 10 নম্বর তুমি জেনে গেছো, 10 নম্বর সেক্টর কোনো স্থলভূমি ছিল না, শুধু জলভূমি ছিল, বঙ্গোপসাগরে বাংলাদেশের যে এরিয়াটা ছিল ওই এরিয়াটাতে ছিল। খুব সহজে কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে, তাই না? এগুলো হচ্ছে ক্রিটিক্যাল প্রশ্ন। এগুলো অনেক জি সময় স্যার। তোমাদেরকে ঠেকানোর জন্য করানো হয়, যাতে তোমরা পাস করতে না পারো, বুঝতে পেরেছো? ক্লিয়ার? ওকে। জি স্যার। আর কোনো প্রশ্ন আছে কি না কারো? আর কোনো প্রশ্ন আছে? কেউ হাত তোলো নাই? যদি কোনো প্রশ্ন থাকে হাত তুলে ফেলো, নাহলে ক্লাস শেষ করে দেই, কারণ তোমাদের 3:30টায় আরেকটা ক্লাস আছে, তোমরা সেখানে যুক্ত হবে।
স্যার তাহলে কোন জায়গায় যদি প্রশ্ন আসে 26 মার্চে কে ঘোষণা দেন আমরা বর্তমান দিয়ে বইতে যেটা লেখা আছে সেটা দিবা, বাস শেষ। আগে কি ছিল ওটা তোমার জানা দরকার নাই, কারণ আমি আচ্ছা আমি স্যার তুমি 9 কখন পড়তেছো, এখন পড়তেছো না? জি তো এখনকার বইতে যেটা লেখা থাকবে তুমি সেটা বলবা। ক্লিয়ার? স্যার, যদি এরকম কোনো প্রশ্ন আসে বেশ স্বাধীনতা ঘোষণায় কে দেন প্রথম, কি লিখবো? তোমাকে আমি তো এতক্ষণ বড় কি বললাম, এরকম কোনো প্রশ্ন কি আমাদের বইতে আছে? যদি চলে আসে। তোমাকে কি বলছি আছে কিনা এর আগে বলো, যদির কথা বাদ দাও। যদি মদি ওগুলো কোনো আচ্ছা চিন্তা ভাবনা করে লাভ নাই, আছে আমাদের বইতে? না স্যার, না না। তাহলে কেন আমরা এগুলো চিন্তা করবো? আমরা এগুলো চিন্তা বাদ দাও। ঠিক আছে, ওকে। আচ্ছা স্যার, ওকে। আচ্ছা স্যার। আচ্ছা, আর পরে আর কি আছে, এরপরে আর কি আছে প্রশ্ন করতে চাও?